আর এক সপ্তাহ পরে তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের বাংলা পরীক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে আজ আমি তাই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকেই বলতে পারো, স্যার আপনার তো একটা সাজেশন ভিডিও কিছুদিন আগেই আমরা দেখেছি। বিষয়টা বলি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই লাস্ট মিনিট সাজেশন বলে 5-6টা করে ভিডিও পোস্ট করেন। আমি কিন্তু একটা ভিডিওই পোস্ট করি। তাহলে এবার কেন তার ব্যতিক্রম? আসলে ওই ভিডিওটা আমরা বেশ কিছুদিন আগে পোস্ট করি, তারপর বোর্ডের তরফ থেকে এই বইটি প্রকাশ করা হয় মডেল কোশ্চেন। মডেল কোশ্চেন দেখে আমরা আরো নতুন ধরনের কিছু প্রশ্ন বুঝতে পেরেছি। সেই কারণে মডেল কোশ্চেন হাতে পাওয়ার পর বোর্ড কি ভাবছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোন ধরনের প্রশ্নের প্রতি ঝুঁকতে পারে, সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করে আজকে আমরা এই স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। তোমার গল্প, কবিতা, নাটকের কোন কোন অংশ থেকে প্রশ্ন হতে পারে আজকের এই ভিডিও দেখলে তুমি সেটা ক্লিয়ারলি বুঝে যাবে। আমার অনুরোধ, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভিডিওতে বলা অংশগুলো 7 দিন এনাফ টাইম এর মধ্যে কমপ্লিট করে ফেলো। তোমাদের প্রথম প্রশ্ন, স্যার আমি বিরিয়ানি খাবো না বাসন্তী পোলাও খাবো? সরি, এটা নয়। তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমি হলুদ পোড়া পড়বো নাকি হারুন সালেমের মাসি পড়বো? ওই একই উত্তর। তুমি যদি মনে করো যে একটা রাজকীয় ভোজ আজকে আমি খাবো, দুটোই খাবো, বিরিয়ানি পোলাও হতে পারে। তুমি যদি মনে করো না আমি একটাতেই সন্তুষ্ট, তাও হতে পারে। অর্থাৎ বলার মানে এটাই, তুমি যদি দুটো পড়তে পারো খুব ভালো, নচেত একটা পড়ো। এবার তোমার প্রশ্ন, স্যার একটার মধ্যে কোনটা পড়বো? যার যেটা ভাল লাগে। ব্যক্তিগতভাবে আমার আর কি হারুন সালেমের মাসি পড়লে হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু হারুন সালেমের মাসি গল্পে অনেক লাইন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হলুদ পোড়া গল্পটা একটু সহজ সরল স্বচ্ছ, তাহলে তোমরা হলুদ পোড়া পড়তে পারো। আর এই গল্পটা আমাদের এই চ্যানেলে পড়িয়ে দেওয়া আছে, সেটা এখনই দেখে নিতে পারো, পুরোটা তোমার রেডি হয়ে যাবে। এবার হলুদ পোড়া থেকে কি কি পড়বে সেটা বলবো, তার আগে বলি সমস্ত গল্প, সমস্ত কবিতা, সমস্ত নাটক, অর্থাৎ গল্প হলুদ পোড়া, হারুন সালেমের মাসি, কবিতা প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না, নাটক নানা রঙের দিন, এবং সহায়ক গ্রন্থ হিসেবে নাটক আর কি আমাদের ডাকঘর। এই কটার নামকরণের সার্থকতা একবার হলেও দেখে যাবে সবগুলোর। বিশেষ করে কেন এলো না, তিমির হননের গান, হলুদ পোড়া, ডাকঘর, এই নামকরণের সার্থকতা, নানা রঙের দিন একবার হলেও তোমরা দেখবে। সাজেশন নাম্বার 2, যে কটা নাটক আর গল্প আছে তার মধ্যে যে মেইন ক্যারেক্টার, তাদের চরিত্র একটু দেখে যাবে। যেমন প্রথম গল্প হলুদ পোড়া, ধীরেন, নবীন, এই দুটো চরিত্র, এই দুটো একদম মিনিমাম। সঙ্গে শান্তি চরিত্র, তারপর গৌরবীর মাতৃত্ব, গৌরবী চরিত্র, যোশী বা যশোদা চরিত্র, নিবারণ চরিত্র। নেক্সট আমরা আসবো নানা রঙের দিনে, আছেই তো ক্যারেক্টার দুটো, রজনী আর কালীনাথ। রজনীর চরিত্র তো খুবই ইম্পর্টেন্ট। তারপর অমল চরিত্র, ঠাকুরদা চরিত্র, এই চরিত্রগুলো তোমাকে একটুখানি পড়তে হবে। এবার আসি মূল কোশ্চেন গুলোতে বা মূল অংশতে। হলুদ পোড়া গল্প থেকে তোমরা গল্পের প্রথম পাতাটা, তোমাদের বইয়ের 29 পৃষ্ঠাটা একদম নিখুঁত ভাবে পড়বে। যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। যে গ্রামে যে দুটো খুন হলো, সেই খুন দুটো নিয়ে গ্রামবাসীদের প্রতিক্রিয়া, এই বিষয় কেন্দ্র করে যে কোনো প্রশ্ন হতে পারে। যেমন দিতে পারে, ধরো এরকম একটা লাইন দিল, এটা মডেল কোশ্চেনে আছে, যে দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ ছটফট করে, একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জল্পনা কল্পনা অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে পড়ে, বা গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইলো, বা কার্তিক মাসে দুটো খুন হয়ে গেল। এরকম লাইন দিয়ে খুন দুটো কেন হলো, এবং এই খুন দুটো নিয়ে গ্রামবাসীদের প্রতিক্রিয়া, এবং এই খুন দুটো কেন গুজব হতে পারলো না, এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে পড়ো। নাম্বার 2, কৈলাস ডাক্তারকে ডাকা হবে, এই প্রস্তাবটা যখন ধীরেন দিল, সেখান থেকে কৈলাস ডাক্তার এলো, এই পর্যন্ত ঘটনাক্রম লাইন খুব ভালো করে দেখবে। একটু আমি পরপর সাজিয়ে বলি কি কি হয়েছিল। ধীরেন দেখে বলছে, এই অসুখের জন্য আমি চিকিৎসা করতে পারবো না, তোমরা শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকো। পঙ্কজ ঘোষাল বলল, না না,
কুঞ্জতান্ত্রিককে ডাকো। গ্রামবাসীরা এই প্রস্তাবে সমর্থন জানালো। শেষে নবীন বলল, ঠিক আছে, তান্ত্রিকও ডাকা হোক, ডাক্তারও ডাকা হোক। যথারীতি প্রথমে তান্ত্রিক এলো। তান্ত্রিক এসে তান্ত্রিক ক্রিয়াকাণ্ড করছে। তারপর দামিনীর উপর এক প্রকার শারীরিক পীড়ন হচ্ছে। একটা সময় দামিনী বলে বসলো, আমি শুভ্রা, আমাকে বলাই চক্রবর্তী খুন করেছে। সবাই অবাক হয়ে ভাবলো, যে ব্যক্তি শুভ্রা 3 দিন আগে মারা গেছে, সে শুভ্রাকে মারবে কি করে। এবার কুঞ্জগুণিন আর একটা প্রক্রিয়ার আয়োজন করতে লাগলো। কিন্তু তার মধ্যে ডাক্তার চলে এলো। ডাক্তার এইসব ভণ্ডামি দেখে লাথি মেরে মালসা ফেলে দিল। আর কুঞ্জকে বলল, দাঁড়া, তোকে আমি ফাঁসিতে চড়াচ্ছি, তোর নামে আমি থানায় অভিযোগ করব। এই যে যে জায়গাটা, এটা খুব ভালো করে পড়বে। কেমন প্রশ্ন হতে পারে, যে কুঞ্জ এলো, দাওয়াটি যেন স্টেজ। কুঞ্জ আসবার পর বাড়ির বারান্দাটা একটা স্টেজ হয়ে উঠলো, বাইরে সব দর্শকরা যেন ম্যাজিক দেখছে, এই জায়গাটা। তারপর, দাঁড়া হারামজাদা, তোকে আমি ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ডাক্তার রেগে এই কথা যখন বলল, কুঞ্জ অন্য আরেকটি প্রক্রিয়ার আয়োজন করতে গেল। কেন সেই প্রক্রিয়াটি করতে পারেনি? এই রকম প্রশ্ন এখান থেকে হতে পারে। নেক্সট তোমরা দেখবে ধীরেনের মানসিক পরিবর্তন। আস্তে আস্তে ধীরেন কিভাবে কুসংস্কারের কবলে পড়লো। স্কুলে গিয়ে পড়াতে পারছে না, মথুর বাবুর বাড়ি যেতে পারছে না, ওই জায়গাটা। আর লাস্ট, শান্তি তার পরিবারকে আর কি অশরীরীর হাত থেকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল। প্রথমত, ওই বাঁশ পুড়িয়েছিল, অন্যের কথা শুনে 2 পাশ পুড়িয়ে রাস্তায় ফেলে রাখলো। সন্ধেবেলাতে সে মাছ রান্না করতো না, সন্ধে হওয়ার আগেই পুজো দিয়ে ফেলতো, ছেলে মেয়েদের বাড়ির থেকে বেরোতে দিত না। এই জায়গাটা, বিশেষ করে এই যে যে বাঁশ পোড়ানোর জায়গাটা, যে এখান থেকে লাইন দিতে পারে যে বাঁশটা পাততে হবে না বা বাঁশটা সরিয়ে দাও, এই যে যে অংশটা, এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে। তাহলে আমি 4টে টপিক পড়তে বললাম। 2টো খুন এবং সেই নিয়ে গ্রামবাসীদের প্রতিক্রিয়া, কৈলাস ডাক্তারকে ডাকাত থেকে শুরু করে কৈলাস ডাক্তার আসা পর্যন্ত, ধীরেনের মানসিক পরিবর্তন, আর শুভ্রা পরিবারকে বাঁচাতে কি কি পদক্ষেপ নিয়েছিল। এই অংশটুকু তোমরা পড়লে যে কোনো লাইন আসতে পারে, সেই লাইন তুলে প্রশ্ন হলে তোমরা ইজিলি পেরে যাবে। এবার হারুন সালেমের মাসি, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবের মাতৃত্বের পরিচয় দাও। নেক্সট, কোন পরিস্থিতিতে হারা এবং গৌরবী গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল? এটা একটু ঘুরিয়ে দিল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। এই লাইন তুলে প্রশ্ন হলো। এই গল্প অবলম্বনে নারীদের জীবন সংগ্রাম যদি প্রশ্নটা দেয়, তাহলে যোশী বা যোশীরা বা যশোদারা কেমন ভাবে লড়াই করে, গৌরবীর লড়াই, যে সন্তান পরিত্যক্তা মা, আর অন্যদিকে বিধবা মহিলা আয়েশা বিবি অর্থাৎ হারুন সালেমের মা, তার যে লড়াই, 3টেই তোমাকে লিখতে হবে। আর যদি শুধু যোশী কেন্দ্রিক প্রশ্ন করে, যোশীরা হাঁটে না ছোটে বা দয়া টয়া দেখলেও রঙ্গ জ্বলে, তাহলে যোশী সম্পর্কে যা যা জানা যায় সেটুকু তোমাকে লিখতে হবে। তারপর হারার বাবা কোঠা বাড়ি তুললে সবাই থুতু ফেলেছিল, অভিশাপ দিয়েছিল, ওই জায়গাটায় যে গ্রাম্য বৈষম্য, ওই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। আর এই গল্পে গৌরবীর অনেক ছোট ছোট ভাবনা আছে, যে তার চাইতে হারার মা বেশি ভাগ্যবতী, ঈশ্বরের জিনিস শাক পাতায় তাই দোষ নেই। তারপর ধরো গৌরবীর মনে হলো এই তো স্বর্গ, হারার মার স্বর্গ আর তার স্বর্গ কি এক? গৌরবীর নিজের মেয়ের পরিবারে নিজেকে এঁটো কাটা মনসা পুজোর ঘট মনে হতো। গৌরবীর শুকনো বুকে ঢেউ লাগলো। সংসারে গৌরবীর হঠাৎ মনে হলো সে বড় প্রয়োজনীয়। এই রকম জায়গাটা, মায়ের প্রতি নিবারণের প্রতিহিংসা, নিবারণ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এই জায়গাগুলো তোমাকে কিন্তু হাইলাইট করে পড়তে হচ্ছে। তুমি বলতে পারো, স্যার এবার এত প্রশ্ন, হ্যাঁ, শর্ট করা যাবে না, একটা দুটো বলা যাবে না, কারণ যদি একবার এই সিলেবাসে পরীক্ষা হয়ে যেত, আমরা বুঝতাম যে গল্পের এই অংশ থেকে প্রশ্ন এসছে, তার মানে এবার এটা থেকে আসবে। কিছুই হয়নি, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তোমাদের অনেকেরই প্রশ্ন, এটা পড়লে কি সব কমন পাবো? উত্তর হলো না। এটা পড়লে বলা যেতে পারে ম্যাক্সিমাম তুমি লিখে আসতে পারবে, কিন্তু হুবহু মডেল কোশ্চেনে যা প্রশ্ন আছে তাই আর কি উচ্চ মাধ্যমিকে চলে আসবে, এমনটা ভাবা কিন্তু ভুল। এবার কবিতা প্রার্থনা কেন এলো না তিমির হননের গান, 3টেরই বিষয়বস্তু পড়ো, যা আসবে লিখে আসতে পারবে। প্রার্থনা কবিতার বিষয়বস্তু ভারতকে সেই স্বর্গে জাগরিত করার প্রসঙ্গ। প্রার্থনা কবিতায় ধরো চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, বা যে কোনো লাইন তার ব্যাখ্যা ভালো করে পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। কেন এলো না কবিতা?
একদম সহজ গল্পধর্মী একটা কবিতা, ঘটনা কেন্দ্রিক একটা কবিতা। এই কবিতার প্রেক্ষাপট, এই কবিতায় শিশুটি কেন ফেরেনি, তার বাবা কিভাবে মৃত্যুর পাশ কাটিয়ে ফিরলো, কেন সে সারাদিন আপন মনে খেলে বেরিয়েছে আর অপেক্ষা করেছে, তার কেন পড়ায় মন বসেনি, মা কেন বারবার খুন্তি নাড়ছিল, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে, এটা তোমরা পারবে সহজ। তিমির হননের গান একটু কঠিন মনে হবে, তোমরা তিনটের মধ্যে যে কোনো দুটো কবিতার প্রশ্ন ভালো করে রেডি করো। তিমির হননের গান থেকে নামকরণ, তারপর কেন তিমির বিনাশী হতে চেয়েছে, বিলাসী না হতে চেয়ে, তারপর ওই যে যে ওভারব্রিজে ওঠা মানুষদের দুর্ভিক্ষের যে বর্ণনা এই কবিতায় আছে সেই বর্ণনাটা, তারপর এই কবিতার বিষয়বস্তুটা বারবার বারবার পড়বে, একটু জটিল মনে হতে পারে তোমার কাছে, কিন্তু এই যেটা বললাম যে কেন তিমির বিনাশী হতে চেয়েছে, মধ্যবিত্ত সমাজের মানসিকতা আর সেই সময় দুর্ভিক্ষের ছবি, এর ওপর থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু হতে পারে। এবার নাটক নানা রঙের দিন। রজনী চরিত্র বা রজনী চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব বা বৈপরীত্য বা একাকিত্ব আছে, প্রশ্ন ঘুরিয়ে এলো, একই উত্তর, এটা তোমরা পড়বে। রজনীর প্রেমিকার প্রসঙ্গ, জানো কালীনাথ একটা মেয়েটিকে রজনীর জীবনে সে কি কোন প্রভাব বিস্তার করেছিল। তারপর প্রেমের প্রত্যাখ্যান হওয়ার পর রজনীর উপলব্ধি, এই জায়গা থেকে একটা প্রশ্ন হতেই পারে। দেখো 5-6টা লাইন কিন্তু উত্তর একই। সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। এটাকেই ঘুরিয়ে দিল, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে আসার এলে তাদের আনন্দ দেওয়াই নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। এটাই ঘুরিয়ে দিল, সেই দিন বুঝলাম পাবলিকের আসল চরিত্র কি। এটাই ঘুরিয়ে দিল, সেই পবিত্রতার নামাবলীটা সেই দিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। এটাকেই ঘুরিয়ে দিল, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না, কেউ নাটকওয়ালা পরিচয়ে তার বোন কিংবা মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেবে না। এই এতগুলো লাইন, অর্থাৎ পাবলিক সম্পর্কে রজনীর যে তিক্ত অভিজ্ঞতা, প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পর, জানো কালীনাথ তোমার ওই টিকিট কাটা খদ্দের পাবলিকদের আমি বিশ্বাস করি না, এই যে জিনিসগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। আর পড়তে হবে এই নাটকের শুরুতে যে মঞ্চসজ্জা রয়েছে, যে কেমন সাজানো, কোথায় উল্টানো, কি রয়েছে, নাটকের নামকরণ, একাঙ্ক নাটক হিসেবে এটি কত দূর সার্থক, এই নাটকের সংলাপ কতটা সার্থক, এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। নাটকের 65 নাম্বার পৃষ্ঠা, লাস্টের আগের পৃষ্ঠা, যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তাছাড়া গ্রিন রুমে ঘুমানোর প্রসঙ্গ, তারপর রজনী যে ডায়লগ গুলো বলেছে, বিশেষ করে ঔরঙ্গজেবের ডায়লগ, সেই জায়গা থেকে প্রশ্ন, এইগুলো কিন্তু তোমাদের হতেই পারে। এবার আমরা চলে যাব আর একটা নাটক, কিন্তু এটা তোমাদের সহায়ক গ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে, ডাকঘর। ডাকঘর থেকে অমল চরিত্র, ঠাকুরদা চরিত্র। রাজার চিঠি অমলের কাছে কিভাবে এলো, সুধা তোমায় ভুলেনি, এই লাইনের ব্যাখ্যা। ক্রৌঞ্চদ্বীপ সে এক আশ্চর্য জায়গা, তার ব্যাখ্যা। তারপর কবিরাজ অমলকে কি কি নিষেধ করেছিল, কেন করেছিল, এই প্রসঙ্গটা। দইওয়ালার সঙ্গে অমলের কথোপকথন, ছেলের দলের সঙ্গে অমলের কথোপকথন, এবং মোড়ল অমলের তার সঙ্গে অমলের কথোপকথন, সেখানে মোড়ল যে বাঁকা বাঁকা কথাগুলো বলেছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। তাছাড়া আমি মডেল কোশ্চেন দেখেই বলছি, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘরের সার্থকতা, তারপর দই বেচতে কত সুখ, সেটা মানে কি করে দইওয়ালা বুঝেছিল, বা অমল কেন দইওয়ালা হতে চেয়েছিল, অমল কেন পণ্ডিত হতে চায়নি, তারপর অমল কেন ভিখারি হতে চেয়েছিল, তারপর ছেলের দলকে অমল কি খেলা দেখাতে বলেছিল, তারপর কেন তোমাকে তাই তোমাকে ভয় করি, ঠাকুরদাকে ভয়ের কারণ কি, ঠাকুরদার চরিত্র, এই যে যে প্রশ্নগুলো, এইগুলো। তাছাড়া ধরো প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, এই লাইনের তাৎপর্য, এইগুলো তোমরা একটুখানি এই নাটক থেকে পড়বে। তারপর আমাদের চিত্রকলা, চিত্রকলা থেকে যা তোমরা জানো সেগুলোই পড়তে হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, পটশিল্প, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, সুনয়নী দেবী, তারপর হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান, নন্দলাল বসু, এই 10টা টপিক পড়লেই হবে। আর চিত্রকলা থেকে ঋত্বিক ঘটক খুব ইম্পর্টেন্ট, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। নির্বাক চলচ্চিত্র, ম্যাডান থিয়েটার, নিউ থিয়েটার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, তারপর ছোটদের ছবি, তারপর তথ্যচিত্রে হরিসাধন দাশগুপ্ত, এই যে যে অংশগুলো বললাম, এগুলো তোমাদের একটু পড়তে হবে। এবার নাটক, দু ধরনের নাটক আছে, একটা বিষয়ের গভীরে প্রবেশ, একটা সূত্র অবলম্বনে রচনা, যেটা তোমরা জীবনী রচনা বলে জানতে, এবং যেটা এবারের মডেল কোশ্চেন অনুযায়ী জীবনী নাও হতে পারে।
বলছি, প্রবন্ধ রচনা, এখানে কয়েকটা লাইন লিখে দেবে, সেটাকে ভূমিকা ধরে রচনাটা তোমাকে কমপ্লিট করতে হবে। এর জন্য তরুণের স্বপ্ন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণের স্বপ্ন এই বিষয়ের উপর তোমরা একটা রচনা পড়বে। সংস্কৃতি, গাছেদের কথা, বাংলার ব্রত, বাংলার উৎসব, শক্তির সন্ধানে মানুষ, ভারত এক মিলন মেলা, পরিবেশ ও বিপন্ন মানুষ, এইগুলো একটু তোমরা খুব ভালো করে পড়বে। আর জীবনী কেন্দ্রিক রচনায় জীবনী না দিয়ে সূত্র অবলম্বনে কন্যাশ্রীর রচনাটা দিতে পারে, কন্যাশ্রী পড়বে। ঋত্বিক ঘটক শতবর্ষ, জন্ম শতবর্ষ, নাট্যকার বাদল সরকার জন্ম শতবর্ষ, সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ, মহাশ্বেতা দেবী জন্ম শতবর্ষ, কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ জন্ম শতবর্ষ, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এছাড়া স্বামী বিবেকানন্দ, জীবনানন্দ দাশ, তারপর বেগম রোকেয়া, এনাদের জীবনীও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। এবার যেহেতু নতুন সিলেবাস, প্রথম পরীক্ষা, তাই সাজেশন খুব শর্ট করা যাবে না, একটু বেশি তোমাকে পড়তে হবে। তবে ওই বুদ্ধি করে দুটো গল্পের মধ্যে একটা পড়ো, দেখো 5-6টা বড় প্রশ্ন এনাফ। তোমাদের আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, ডাকঘর নাটক থেকে যে দ্বিতীয় দৃশ্য, এখান থেকে প্রশ্ন থাকবেই, তোমরা খুব ভালো করে পড়ে দেখো। যে কোনো 3টে কবিতার মধ্যে 2টো পড়ো। নানা রঙের দিন নাটক তো পড়তেই হচ্ছে। চিত্রকলা চলচ্চিত্রের মধ্যে যে কোনো একটা পড়ো। সূত্র অবলম্বনে রচনা বাড়িতে বারবার লেখার চেষ্টা করো। ওই যেটা বললাম, মডেল কোশ্চেন অনুযায়ী শুধু যে জীবনী দেবে এমন কিন্তু কথা নয়। কন্যাশ্রী প্রকল্প এটাও সূত্র অবলম্বনে দিতে পারে, তবে জীবনী দেওয়ার চান্সটা বেশি। তাছাড়া বিষয়ের গভীরে প্রবেশ, এইগুলো প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমার পরীক্ষা ভালো হবে। আর একটা অনুরোধ, আমি বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য বিষয় নিয়ে সাজেশন দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি বাংলাটা তোমাদের জন্য চর্চা করে যা বুঝেছি সাজেশন দিলাম। তোমরা অনেকেই লিখছো অমুক অমুক সাবজেক্টে সাজেশন দিন, আমরা বিভিন্ন সাবজেক্টে স্যারেদের সঙ্গে কথা বলছি, তারা সাজেশন দিতে রাজি নন। যারা দিতে রাজি তাদেরগুলো পোস্ট করে দেবো। অনেকেই বলেছেন এবার নতুন সিলেবাস, আমরা কোনো সাজেশন দেব না, তাদেরটা দেওয়া সম্ভব নয়। দেখো, অন্যদের মতন আমি যদি এ বই ও বই ঘেটে যে প্রশ্নগুলো বারবার এসছে সেগুলোকে সাজেশন বলে তোমাদের সামনে পোস্ট করতাম, তোমাদের ঠকানো হতো। আমি এটা পারবো না। এতে আমার লাভ হতো, আমার প্রচুর ভিউ হতো, প্রচুর উপার্জন করতাম, তুমি কিন্তু ক্ষতি তো তোমার হতো, পরীক্ষা দিতে গিয়ে তুমি পেতে না কমন, তখন কি হতো? তাই আমায় কেউ প্লিজ সাজেশনের জন্য জোর করবে না যে অমুক সাবজেক্টে সাজেশন দিন। আমি সমস্ত সাবজেক্টের টিচারের সঙ্গে কথা বলেছি, সায়েন্স, আর্টস, কমার্স, তাদের মধ্যে যদি কেউ তার বিষয়ের কোনো সাজেশন দিতে ইচ্ছুক হন, আমি অবশ্যই সেটা পোস্ট করে দেব। যারা দিতে চাইছেন না, সেটা আমার পক্ষ থেকে সত্যিই দেওয়া সম্ভব নয়, কারণ আমি অন্য বিষয় নিয়ে চর্চা করি না, আমি তোমাদের ঠকাতে চাই না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাংলা নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবে। যে অংশটুকু পড়াতে বাকি আছে, অর্থাৎ তিমির হননের গান কবিতা, চাইলে আমি পড়িয়ে দেব, কিন্তু এটা স্কিপ করতে পারো। আর ডাকঘর নাটকের অর্ধেকটা বাকি আছে, ওটা আমি পড়িয়ে দেব। পরীক্ষার আগেই পড়াবো, ভালোভাবেই পড়াবো। তাহলে সবাই মন দিয়ে পড়ো, যে প্রশ্নগুলো বললাম এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা তোমাদের ভালো হবেই। আর এই ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে আপ টু ডেট হওয়া এই সাজেশন মডেল কোশ্চেন প্রকাশের পরে এই ফাইনাল সাজেশনটা দেখে নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।